প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের কালের সুরে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন। আসলে গান শুনতে শুনতে আমি আপনার পরিচয় পেয়ে গিয়েছি। আমাদের সঙ্গে আছেন প্রতীক হাসান। আমরা যাব তার কাছে, আমরা জানবো এখন তিনি কেমন আছেন, সঙ্গীত যাত্রা কেমন চলছে, সব কিছু মিলিয়ে আছেন কেমন, আগে সেটা জান। খুব ভালো আছি। অনেক একটা লম্বা বিরতির পর আসলে দেশে আসা, তো এই জন্য বলবো যে না, ভালোই আছি, খুব ভালো লাগছে। আর গানের সাথে থাকাটা আসলে আমি প্রেফার করি। আর দেশে আসার পর আসলে অনেক বেশি ভালো লাগছে। পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। একটা দীর্ঘ গ্যাপ পড়ে গিয়েছিল, তারপরেও আমি বলবো যে না, আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। আপনি বলছিলেন যে এই যে সঙ্গীত জীবন, আপনার বাংলাদেশ কেন্দ্রিক সঙ্গীত জীবন আপনার শুরু। এখন অনেকটা সময় বাইরে আছেন, আপনাকে আসলে দেশে কমই দেখা যায়, আমিও লক্ষ্য করছি সেটা। বাইরের সঙ্গীত চর্চাটা আসলে ঠিক দেশের মতোই চলছে নাকি একটু ভিন্ন, সবকিছু মিলিয়ে একটু ডিফারেন্ট আছে নাকি একই রকম চলছে? আসলে এখানকার সাথে তো পৃথিবীর কোথাও তুলনা হওয়ার মানে পসিবল না। বাট বিদেশে যেটা হচ্ছে যে অনেক বেশি বাংলা সংস্কৃতিকে যারা ধারণ করে বা ভালোবাসে, একটা বিশাল কমিউনিটি সেখানে দাঁড়াচ্ছে এবং অনেক বড় একটা সার্কেল আমাদের দেশের বাইরে যারা তারা অনেক দিন লম্বা সময় ধরে যারা থাকছে, তারা ওখানে এমন একটা কমিউনিটি তৈরি করে ফেলেছে যে সেখানে এখন তারা বাংলা সংস্কৃতিটাকে আরও বড়োভাবে দেখতে চায়। আমি নিউ ইয়র্ক সিটি থাকি, তো নিউ ইয়র্ক সিটিতে এখন বাংলাদেশের নামে প্রায় মোটামুটি 2-3টা রোড আছে। তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমরা আমাদের জায়গা থেকে আসলে ওইভাবে কনকার করেছি বা আমাদের নিজেদেরকে ওইভাবে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই সেই কমিউনিটির সাথে কাজ করতে ভালো লাগে, বাট দেশকে তো অবশ্যই মিস করি। কিন্তু ওখানকার কমিউনিটিটা যেহেতু দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়ে গেছে অলরেডি, তো অবশ্যই সেটা আমাদেরই দায়িত্ব পড়ে যে ইন্টারন্যাশনালি বাংলাদেশের কালচারটাকে রিপ্রেজেন্ট করা। আমরা দেখলাম যে আসলে আমেরিকায় ইদানিং প্রচুর শো হচ্ছে, মানে স্পেশালি যদি আমি বলি শুধু আমেরিকা না, আসলে ফুল ওয়ার্ল্ডে, বাট নিউ ইয়র্ক সিটিতেই যদি আমি বলি লাস্ট কয়েক বছরে দেখেছি এটা, মানে বাংলাদেশ থেকে প্রচুর ব্যান্ড, প্রচুর আর্টিস্টরা পারফর্ম করছেন। সো এইটাও কি একটা কারণ কিনা যে ওখানে কিন্তু কালচার প্র্যাকটিসটা হচ্ছে, এই কারণে কি থেকে যাওয়া কিনা? অ্যাবসলিউটলি না, সেটা না। আসলে আমার প্রথম কজ ছিল ওয়াজ মাই ডটার, আমার মেয়ে ওখানকার বর্ন। তো আমি আসলে চিন্তা করেছি যে ইভেনচুয়ালি ওয়ান আই হ্যাভ টু মুভ অন। তো আমাকে আসলে ওরকম একটা ডিসিশন নিতেই হতো, টুডে অ্যান্ড টুমরো। তো আমি একটু আর্লি নিয়েছি ডিসিশনটা, এবং আমার মনে হচ্ছে যে ইটস আ ভেরি ওয়াইজ ডিসিশন হয়েছে। বিকজ ওখানে যে আমি এখন আসলে একটা এমন টাইমিংয়ের মধ্যে আছি যখন বাংলা সংস্কৃতিটা অনেক বেশি ফ্লোরিশ হচ্ছে এবং সবাই এটাকে এত সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে সামনে নিয়ে আসছে। স্পেশালি বাংলাদেশ কমিউনিটির যারা যারা ওখানে আছেন, সবার সাথে এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্লাস এখান থেকে আমরা লাস্ট ইয়ার, আই ডোন্ট নো ইফ ইউ নো ইট, আমি এবং প্রীতম হাসান আমরা প্রায় 27টা স্টেটে শো করেছি ইন 3 মান্থ। সো নিয়ার অ্যাবাউট 9 শোজ, আমরা কিছু শো দেখেছি। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট 9 শোজ ইন আ মান্থ, উইচ ইজ অ্যাবসার্ড। কারণ এতগুলো স্টেট বা প্রভিন্স, ডায়াসপোরা কমিউনিটি রিয়েলি এনজয় দ্যাট। আমরা তাদের দেখেছি, তারা রিলস পোস্ট করছে, ফুটেজ। তো তাদের আসলে তাদের এই ভালোবাসার কারণে আমাদের প্রথম বেসিক শো ছিল 15টা, সেটা বাড়তে 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 27 শোজ হয়েছে, উইচ ইজ আ রেকর্ড ফর বাংলাদেশি আর্টিস্ট। যে এত সংখ্যক শো বাংলাদেশের মনে হয় না কোনো আর্টিস্ট এত অল্প সময়ে মানে একবারে গিয়ে তারা এতগুলো শো একসাথে করেছে। তো এটা আমাদের জন্য একটা ম্যাসিভ রেসপন্স যে আসলে আমাদেরকে কমিউনিটির মানুষ এত ভালোবাসে বা তারা আমাদেরকে এভাবে। একটু যদি আসি, যে আপনি বলছিলেন যে বাংলাদেশে আসলে এখন প্রচুর আর্টিস্টও আমরা দেখছি বাইরে আছেন, এটার কি একটা কারণ এরকম যে একটা সময় আমরা দেখেছি যে বাংলাদেশে আসলে কালচারাল পার্সন যারা বা আর্টিস্ট যারা, তাদের ক্যারিয়ার কিন্তু অনেকটা ধোঁয়াশার মধ্যে ছিল। তো ব্যাপারটা কিরকম যে তারা অনেকেই দেশের বাইরে এই জন্য চলে গিয়েছেন, ওখানে গিয়ে ক্যারিয়ারটা এস্টাবলিশ করবেন, এইটা কি একটা কারণ হতে পারে কিনা? লট অফ আর্টিস্ট, ইন আ সেন্স, হ্যাঁ, আপনি এটা যদি কাউন্ট করেন হতেই পারে। বাট আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে আসলে এখন মিউজিক ইজ গ্লোবাল, মিউজিক ইজ ইন্টারন্যাশনালি। এখন প্রত্যেকটা আর্টিস্ট, এন্ড ইউ ডোন্ট হ্যাভ টু বি ইন ইউর কান্ট্রি অর ওয়ার এভার ইন দ্য ওয়ার্ল্ড ইউ ওয়ান্ট টু বি, ইউ ক্যান স্টে, ইউ ক্যান ওয়ার্ক। তো ইন্টারন্যাশনালি সেই প্রেজেন্টেশনের জন্য আমি মনে করি যে প্রত্যেকটা আর্টিস্টের আসলে, আমাদের তো একটা ক্যাপ থাকে, একটা সিলিং থাকে ক্যারিয়ারের। তো এই সিলিং যখন আমরা মোটামুটি ছুঁয়ে ফেলি, তখন মনে হয় যে না, ঠিক আছে, তো উই শুড হ্যাভ সাম মোর এক্সপিরিয়েন্স। সেই জন্য এখন আমাদের কি হয়েছে, উই ক্যান কোল্যাব উইথ এনি ইন্টারন্যাশনাল আর্টিস্ট, এবং সেই ইন্টারন্যাশনাল অর্গানাইজারদের সাথে আমরা এখন ডিল করছি, কাজ করছি।
তাদের সাথে কোল্যাব করছি, মিউজিক প্রডিউস করছি, ইভেন ওখানকার স্টুডিওর সাথে যখন আমরা কাজ করছি, তো ইটস এ ব্র্যান্ড নিউ এক্সপিরিয়েন্স ফর আস। আমাদের জিনিসগুলো তারা আবার অ্যাবজর্ভ করছে, তো এই কালচারাল localization হচ্ছে হ্যাঁ একটা, এক্স্যাক্টলি right. এক্স্যাক্টলি। তো এটার জন্য আমি বলবো যে না, ইটস এ ভেরি, আমি এটা পজিটিভ ওয়েতে দেখি যে ডেফিনেটলি ওয়াই নট, ইফ দে হ্যাভ এনি অপরচুনিটিস ওয়াই নট। এইটা একটা ব্যাপার। আপনি বলছিলেন যে গ্লোবাল টেস্টের কথা। এই ক্ষেত্রে যদি আসি, আপনি বাইরে অনেকদিন মিউজিক করছেন, আবার ওয়েস্টার্ন, ইস্টার্ন অনেকের সঙ্গে আপনার কাজ করা হচ্ছে। তারা বাংলা কোন গানগুলো তারা বেশি পছন্দ করছে বলে আপনার মনে হয়, এবং কোন জনরাটা দে মোর লাইক ফর লিসেন? আর বেসিক্যালি আসলে উই ওয়ার্ক অন ফিউশনস, তো আমরা যে ধরনের ফিউশনের কাজ করি, মোস্টলি ফোক, যেটা আমাদের বাংলাদেশের ফোক, মডার্ন ফোক বলি যেটাকে আমরা, বেসিক কোর ফোক যেটা, সেটার সাথে ওরা ওদের গানগুলোকে ব্লেন্ড আপ করতে চায়। স্পেশালি আমি বলবো যে সিলেট কমিউনিটির লোকজন মানে বিশাল এক কমিউনিটি, মানে বিদেশ থাকে, আপনি দেখবেন যে তাদের প্রত্যেকটা গানের সাথে দে ট্রাই টু মেড ইট আপ উইথ সামথিং অন উইথ সিলেটি প্লাস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কিছু, এইভাবে করে তারা কোলাপ করছে। সাউন্ড ডিজাইন, হ্যাঁ, এভরিথিং তারা ওইভাবে করছে। তো এই জন্য এই কালচারটা কিন্তু আস্তে 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 বড় হচ্ছে, এবং এই বাইরে যাওয়ার টেন্ডেন্সি থেকে শুরু করে গান করার টেন্ডেন্সি পর্যন্ত যদি বলেন, তারা ওই বাংলা ফোকটাকে বেশি প্রেফার করে। দেশের বাইরে গিয়ে আপনার কোন গানটা দেখলেন যে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়? একটু শুনতেও চাই সেটা। আসলে ভালোবাসার জায়গা থেকে যে সবাই এমনভাবে আসলে পছন্দ করে, স্পেসিফিকলি বলা খুব মুশকিল। যেভাবেই পারফর্ম করি অ্যাজ আমি স্টেজ পারফর্মার অ্যান্ড আর্টিস্ট, তো তারা আসলে বাট হয় না যে হ্যাঁ, বাইরে গিয়ে আবার নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন যে ও এই গানটা তো খুব পছন্দ করে, কিন্তু আমি আগে জানতাম না। এটা এরকম এখানে যেমন আমি এখানে পেয়েছি, যেমন আমার বিএন সাহ বা আমার কিছু কিছু মেলোডি গান আছে যেগুলো আসলে আমি মনে করেছি না, এগুলো মনে হয় কেউ শোনে না এখানে, বা একটু আসে না যে আর্টিস্টের জায়গা থেকে একটা কল থাকে যে না, মনে হয় মেবি এই গানটা ভালো হয়নি বা সামথিং লাইক দ্যাট। বাট বিদেশে গিয়ে এই জিনিসটা দেখেছি যে মোর মেলোডি সংস দে অ্যাবজর্ভ, এবং তারা এগুলি অনেক পজিটিভলি রিসিভ করেছে। অনেক সময় স্টেজে তারা এই গানগুলোকে রিকোয়েস্ট করে গাওয়ার জন্য, তখন আই ফিল ভেরি সারপ্রাইজ, আচ্ছা এই গানগুলো তারা শুনছে, আচ্ছা ঠিক আছে, দ্যাটস গুড। সেখান থেকে কোন গানটা আমরা একটু শুনতে পারি? যেমন অচিন পাখি একটা গান আছে আমার, এটা একটা মার্কেটের জন্য খুব ইয়ে ছিল, সেই গানটা আমি দেখেছি যে এবার যে বেশ বেশ অনেক জায়গায় রিকোয়েস্ট পেয়েছি এই গানটা। মনের পোষা অচিন পাখি, চেনা ঘরে দিল ফাঁকি, আপন করে রাখলাম যারে, করে গেল পর। ভুল ছিল ভালোবাসা, দেখালো সে মিছে আশা, সহজ সরল হাসি মুখে ভাঙল রে অন্তর। পিঞ্জর ভাঙা পাখি কিয়া নিরে ফিরে আসে, হৃদয় ছেড়ে ভেসে বেড়ায় সে কোন আকাশে। ভুল কি তবে আমার ছিল, যারে দিলাম এমন, সুখের স্বপ্ন দিয়ে শুধু কাঁদালো আমারে। মনের পোষা চিন পাখি, চেনা ঘরে দিল ফাঁকি, আপন করে রাখলাম যারে, করে গেল পর। দুর্দান্ত দুর্দান্ত। এই গানটা কি মানে বাইরে খুব বেশ দেখেছেন, শুনেছেন? পজিটিভলি দেখেছি যে আসলে এটা এখানেও স্টেজে পাই, বাট ওইখানে আমি দেখলাম যে অনেক বেশি রেসপন্স এই গানের। আমরা যতদূর জেনেছি আপনার সম্পর্কে, আপনি আসলে দেশের বাইরেই বেশি ব্যস্ত, এবং আবারও নাকি দেশের বাইরে যাচ্ছেন দ্রুত। সেই সম্পর্কে একটু জানতে চাই, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন? এখন যেহেতু আমাদের বৈশাখ চলছে, তো আপনি জানেন যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড বৈশাখকে উদযাপন করে তারা অনেক সুন্দরভাবে। আমি এইবার বৈশাখকে প্রোগ্রাম করতে যাচ্ছি ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে। ওকে। আমার প্রথম শো হচ্ছে 9th মে, এবং ওখান থেকে আমি যাব হচ্ছে অকল্যান্ডে, নিউজিল্যান্ড অকল্যান্ডে যাব। Okay. ওইটা হচ্ছে 16 তারিখে শো। ওখান থেকে এসে আবার আর একটা শো আছে আমাদের, আমি 4 দিন থাকার পরে আল গো টু সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া, দুটো শো আছে। শেষ করে এসে দেন আই হ্যাভ টু ফ্লাই ব্যাক টু ইউএস। একটু আসি, আপনি আমাকে একটু আগেই বলছিলেন যে প্রীতম হাসানের সাথে আপনি কিন্তু বেশ কিছু কোলাবোরেশন করেছেন।
এখানে একটু আসবো, ভাই এবং আর্টিস্টের মধ্যে একটু আমরা ভাগ করি। সে আপনার ভাই আমরা জানি, কিন্তু একজন আর্টিস্ট হিসেবে প্রীতম হাসানের সাথে কোলাবোরেশনে আপনার এক্সপিরিয়েন্স কি, এবং সেই জায়গা থেকে ভাইয়ের বাইরেও নতুন কিভাবে তাকে আপনি এলাবোরেট করলেন? অ্যাজ এ মিউজিক ডিরেক্টর তো আনডাউটেডলি হি ইজ ভেরি গুড, বাট আমি ওকে নতুনভাবে আবিষ্কার করছি যে ইজ এ ভেরি গুড অ্যাক্টর টু। অ্যাক্টিং করছে যেরকম, ইজ ট্রেমেন্ডাসলি ভেরি গুড অ্যাক্টর। আমি ওর আসলে ওর 2-3টা কাজ দেখেছি, সো হি ইজ ডুইং ভেরি ভেরি গুড ইন হিজ অ্যাক্টিং ক্যারিয়ার। সো আই উইশ হিম অল দ্য বেস্ট। এবং মিউজিকের বাইরে আমরা সবসময় যে জিনিসটা হয় যে মিউজিক নিয়ে উই বোথ আর কানেক্টেড অ্যান্ড উই বোথ আর আওয়ার বিগেস্ট ক্রিটিক্স। আমি বলবো যে কোনো কাজে আমি ওকে আসলে কাটাছেড়া করি অ্যাজ এ মেন্টর হিসেবে, ভাই হিসেবে। ভাই হিসেবে নো, এটা ভাই হিসেবে না, ইটস মিউজিক্যাল সেন্স থেকে যদি বলি একজন মিউজিশিয়ান হিসেবে আমরা আসলে প্রথমে জাজ করি, তারপরে মিউজিক্যাল ফ্রেন্ডস, হ্যাঁ এক্স্যাক্টলি মিউজিক্যাল ফ্রেন্ডসরা যখন বলে যে না, আমি যেমন কোনো কাজ যদি বলে যে না এই জিনিসটা এইভাবে না একটু এইভাবে করো, এই জায়গাটা একটু চেঞ্জ করো, ও আমাকে সাজেশনস দেয় যে এই জায়গাটা এইভাবে না করে এভাবে করেন, এটা হলে তাহলে আর একটু ভালো লাগবে। বা দেখা যাচ্ছে আমি একটা জিনিস এমনভাবে আমার মতো করে ডিজাইন করেছি, ও বলতেছে না এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, ও ফুল প্রজেক্ট আবার চেঞ্জ করে নতুন করে কিছু করছে। সো আমরা দুজনকে আসলে এভাবে করে কাজ করে যাই সবসময়। অভিনয়ের কথা বলছিলেন, আপনার কি মনে হয়েছে কখনো যে আচ্ছা আমিও একটু অভিনয়ের দিকে যেতে চাই, বা একটু? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমি অভিনয় কিন্তু করা হচ্ছে, মিউজিক ভিডিও কিন্তু করা হয়। সেটা করা হচ্ছে, মিউজিক ভিডিওর জন্য যেটুকু করি সেটুকু করে আসলে আমার বোঝা গেছে যে আমি অ্যাক্টিং করতে পারি না খুব একটা বেশি। আমার ভেরি স্ট্রেইট কাট গাই, তো আমার এই জিনিসটা খুব কম, মানে আমি মিউজিককে ভালোবাসি এবং মিউজিক নিয়ে থাকার চেষ্টায় আছি, মিউজিক নিয়েই থাকবো। এবং অ্যাক্টিং যদি মনে হয় যে কখনো না, ইফ আই ক্যান প্লে সামথিং বা উইচ ইজ আউট অফ দ্য বক্স, দেন আইল ডেফিনেটলি ট্রাই ফর দ্যাট। অভিনয় এবং আত্মীয়তা দুইটা বিষয় চলে আসছে, সেক্ষেত্রে আরেকজন মানুষের কথা আসবে। আপনাদেরই একজন আত্মীয়, যাকে আমরা নানা সময়ে শুনেছি, আমরা দেখেছি, আপনাদের সম্পর্কে তার অনুভূতিও আমরা শুনেছি, তিনি হলেন জায়েদ খান। জায়েদ খানকে ভাই হিসেবে আপনি কিভাবে দেখেন, এবং তার সাথে আপনার সম্পর্কের সবচেয়ে মধুময় কোনো স্মৃতি আমরা শুনতে চাই। জায়েদ ইজ আ ভেরি 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 ক্লোজ ব্রাদার্স ফ্রম আস, এবং আমরা একসাথে একটা না বহু শো করেছি একসাথে ওয়ার্ল্ড ওয়াইড। ইভেনচুয়ালি ও নিউ ইয়র্কেই থাকে এবং ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমরা সবসময় একজন আরেকজনের খোঁজ খবর রাখি। প্লাস আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে কোনো কিছুর কাজে, যেমন ও যে অনুষ্ঠানটা করছে সেখানে, একটা গণমাধ্যমে আমরা দেখছি রেগুলার, একটা গণমাধ্যমে যে অনুষ্ঠানটা তিনি করেন, ওইটার গানটা আমার তৈরি করে দেওয়া, এবং ওই অনুযায়ী আসলে আমরা ওকে আমি কিছু কিছু জিনিসের ইনপুট দিই, ও আবার আমাকে কিছু কিছু ইনপুট দেয়, আমরা একসাথে শো। ইনফ্যাক্ট আমি আমেরিকা গিয়ে ওর সাথে আমার একটা শো আছে, যেই আমরা একটা জায়গায় শো করতে যাচ্ছি, তো আমাদের বন্ডিংটা ইজ ভেরি বিউটিফুল আমি বলবো। এবং ডেফিনেটলি হিজ আ মেন্টর অ্যান্ড বিগ ব্রাদার, এবং আমাদেরকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। একটু মধুময় বা কোনো আবার খুব মজার কোনো স্মৃতি মনে পড়ে কিনা জায়েদ খানের সাথে ছোটবেলায়? জায়েদের সাথে মজার স্মৃতি হচ্ছে ছোটবেলায় জায়েদ ভাই তো প্রচুর বাসায় আসতো যখন, সে আব্বুকে অসম্ভব পছন্দ করতেন এবং আমার বাবাকে আসলে মেন্টর ভাবতেন তিনি, এবং মিডিয়া তিনি পদার্পণ করেছেন আমার বাবার হাত ধরে, এটা তিনি স্বীকারও করেন, আমরা দেখেছি অনেক জায়গায় করে, এবং সে সব জায়গায় বলে এটা, সেই জন্য তিনি আমাদেরকে ভালোবাসেন অনেক। তো ছোটবেলায় সবসময় চকলেট নিয়ে আসতো আমাদের জন্য খুব অনেক, এবং স্পেসিফিক ছিল, আমরা কিটক্যাট খেতাম খুব, আমি এবং প্রীতম খুব কিটক্যাট পছন্দ করতাম। তো কিটক্যাট না নিয়ে আসলে গেট খুলতাম না, আমরা গেট লাগিয়ে রাখতাম। আমি বলতাম তুমি কিটক্যাট নিয়ে আসছো? বলে হ্যাঁ নিয়ে আসছি। আমি বলছি কয়টা নিয়ে আসছো? পরে বলে 2টা নিয়ে আসছি। আমি বললাম ঠিক আছে তাহলে আসতে পারো। যদি বলে যে না আজকে নিয়ে আসলে সেদিন গেট খুলতাম না, ওকে দাঁড় করে রাখতাম। তো এরকম অনেক অনেক দুষ্টমি করেছি ওর সাথে। আরও খুব মানে নো কিটক্যাট নো এন্ট্রি কিটক্যাট ছিল দ্য কি অফ দ্য ডোর। তো এরকম কিছু কিছু ছিল। আরও আমার একবার মনে আছে যে আমি জায়েদ এবং আব্বু একবার হুট করেই রাতে প্ল্যান হলো যে আমরা পিরোজপুর যাব, ফ্রম নোওয়্যার। আব্বুর হঠাৎ করে মনে হলো যে না আমি এখন পিরোজপুর যাবো। মাই ড্যাড ইউজড টু বি লাইক দ্যাট, কারণ সে তখন যখন যেটা মনে হতো সে করে ফেলতো সেটা, লাইক বার্ড, ফ্রি বার্ড। হ্যাঁ, হি ওয়াজ অলওয়েজ আ ফ্রি বার্ড। তো তার হঠাৎ করে কেন যেন মনে হলো যে এখন পিরোজপুর যাবো। তো তখন আই এম টকিং অ্যাবাউট ব্যাক ইন 1994 or 1995। তো তখন মানে যাওয়াটা হ্যাকটিক ছিল অনেক, 2টা বড় বড় ফেরি ছিল। ইভেন পিরোজপুর যেত আমাদের আরো একটা ফেরি পার হতে, তো ওই ফেরিটা মাঝে মাঝে নট ইজি ওয়ে, নট এট অল।
তো পিরোজপুর যাওয়ার পথে আমরা কোনো এক জায়গায়, আমার মনে নেই আসলে স্পেসিফিক জায়গাটা, সেখানে আমরা ডাকাতের হাতে পড়েছিলাম। ইভেন আপনি জায়েদ খান এবং আমাদের আব্বু খালেদ ছিল, হাসান হ্যাঁ। আমি আমার মনে হয় এখন আমাদের ড্রাইভার ছিল সেলিম আঙ্কেল, আমি, জায়েদ, আব্বু, আমরা 4 জন যাচ্ছি। তো যেতে যেতে হঠাৎ করে, তখন অনেক রাত, প্রায় 3:30-4টা বাজে, সেলিম আঙ্কেল হঠাৎ করে দেখলো যে কালভার্টের উপরে এরকম, ওইখানে আগে এরকম শোয়া রাখতো ডাকাতরা, মাঝখানে এরকম লোক শোয়ে রাখতো, গাড়ি থামানোর জন্য। হ্যাঁ। তো সে হঠাৎ করে, মনে হয় আমাদের সেলিম আঙ্কেল খুব মানে ডাইনামিক ড্রাইভার ছিল, তিনি হঠাৎ করে বললো যে ভাই সামনে মনে হয় ডাকাত পড়ছে, এবং একটু আগেই দাঁড়িয়েছে, আমরা বেশ খানিকটা একটু দূরে দাঁড়িয়েছি। তো আব্বু অনেক দুঃসাহস ছিলেন, আব্বু বলতেছে কে, আমার এলাকায় যাচ্ছি আমি, মানে কে আটকাবে আমাকে, এরকম কিছু। আব্বু নেমে যেতেছে, আর জায়েদ ভাই তখন আব্বুকে জোর করে ধরে বলতেছে, চাচা নাইমেন না, ওদের সাথে কী আছে আমরা তো জানি না, আপনি যায়েন না। তো সেলিম আঙ্কেল কী করলো, সেলিম আঙ্কেল বললো যে ভাই বসেন, গাড়িতে বসেন, শক্ত হয়ে বসেন। সেলিম আঙ্কেল ওই কালভার্টের এদিক থেকে, তখন আসলে শুকনো মৌসুম ছিল আমার মনে আছে, এবং কালভার্টটা বেশি উঁচু ছিল না, সাইড থেকে একটা মাটির একটা বাইপাসের মতো ছিল। তো সেলিম টার্নওভার করা যায়, টার্নওভার না, ওইটাকে বাইপাস করে যাওয়ার, মানে বেসিক্যালি ওইটা নতুন একটা রাস্তা করেছে, আগের একটা পুরনো রোড ছিল যেটা ব্লক করেনি। তো ওরা কি করেছে, ওরা মনে করেছে যে এই রাস্তাটা মনে হয় দেখবে না রাতে, ওরা দিক থেকে আসতে গেলে আমরা তাদেরকে ধরবো। তো আমরা যখন যাচ্ছি, সেলিম আঙ্কেল সামহাও ওই রাস্তাটা আবিষ্কার করছে, এবং তিনি গাড়িটা কিছুটা ব্যাকে নিয়ে এমন জোরে টান দিয়ে সেই বাইপাস রোড দিয়ে পার হয়ে গেল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অনেকখানি পার হয়ে গিয়ে আবার দাঁড়াইছে, যে দেখতেছে যে তারা আসতেছে কিনা। তো দেখলাম যে না, তারা আর মানে এগোয়নি, বাট অনেকখানি আগে গিয়েছিলাম আমরা। তো এটা একটা মানে ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল আমার সাথে, এবং জায়েদ ভাই ছিল সেখানে। জায়েদ ভাই খুব ভয় পেয়ে গেছিল, অনেক ভয় পেয়েছিল। আব্বু ওয়াজ ড্যাম কেয়ার, আমিও ভয় পেয়েছি অনেক, আমি আর জায়েদ ভাই। স্বাভাবিক। মানে এটা একটা মানে ওয়ান হেল অফ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। এবং আপনাদের দুইজনের জীবনে বোধহয় একবারই আপনারা এইভাবে ডাকাতের হাতে পড়েছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, এই তো গেল একটা। তারপর আপনি বলছিলেন অনেক সময় আপনারা স্টেজ শেয়ার করেন দেশের বাইরে, এবং অনেক সময় সো স্টেজে কোনো মজার ঘটনা আপনাদের হয়েছে কিনা কোলাবোরেশন বা কোঅপারেশন করতে গিয়ে? আমি মেলবোর্নে প্রথম গিয়েছিলাম ওর সাথে, হি ওয়াজ দ্য ফার্স্ট গাই। আমি অস্ট্রেলিয়া যখন প্রথমবার শো করতে যাইনি, আমি যখন ভাইয়াকে বললাম যে ভাইয়া আই ওয়ান্ট টু গো টু অস্ট্রেলিয়া, প্লিজ টেক মি। হ্যাঁ, আমি যাইতে চাই অস্ট্রেলিয়া। সো বললো ওকে ঠিক আছে। তো ওটা ওর শো ছিল, ও আর নুসরাত ফারিয়া ছিল। পরে আই গট অ্যাডেড আপ। তো ও বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি যাচ্ছ আমার সাথে। মেলবোর্নে আমরা যখন গেলাম, ওর ক্রেজ ইজ লাইক বিগেস্ট ক্রাউড। এখানে হয়তো অনেকে অনেক ধরনের ক্রিটিক্স করে, বাট ইন্টারন্যাশনালি হি ইজ ভেরি ভেরি পপুলার। ওকে, বাংলা Also is কমিউনিটির very লোকজন, হ্যাঁ, organized person, yes. আমরা দেখেছি। And very সাংগঠনিক honest ব্যক্তি, person, হ্যাঁ। very honest. ওর অনেস্টি এবং ওর অনেক কিছুই, আসলে ওর অনেক পজিটিভ দিক আছে বলেই তো মানুষ ওকে অনেক বেশি ভালোবাসে। তো আমার মনে আছে যে মেলবোর্নে আমরা যেখানে শো করতে গেছি, ও ওই যে স্টেজে ডিগবাজি দিল দুটা, দেওয়ার পর আমরা স্টেজ থেকে বেরোতে পারছি না, এত মানুষ ঘিরে ধরেছিল আর কি, গ্রিন রুমের সামনে এসে এত মানুষের ভিড়। বাট ও খুব, ওই যে বললাম না যে হি যে সিস্টেমেটিক গাই, ও সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে টলে ছবি টবি তুলে ওখান থেকে বেরোতে প্রায় আমাদের 1.5-2 ঘন্টা লাগছে, যা শুধু ওর সাথে সবাই ছবি তুলতেছে, আমাদের সাথে ছবি তুলতেছে, এই করতেছে। ও বললো যে থাক ভাই। আমাদের আরেক বড় ভাই ছিলেন মেলবোর্নে, তার নাম হচ্ছে হেমি হোসেন, ইটস অ্যানাদার ডাইনামিক গাই। এবং হেমি ভাই আসলে বললো যে ভাই আসলে তো ক্রাউড এভাবে কন্ট্রোল করা যাবে না, এক কাজ করেন আপনি তাদের সাথে একটু ব্লেন্ড হয়ে যান, একটু ছবি টবি তুলে। আমরা বললাম নো প্রবলেম। তো আমরা এরকম প্রায় অনেকক্ষণ সময় দিয়ে, আমি, নুসরাত ফারিয়া, আমাদের You guys enjoy the crowd of Zayed Khan, অ্যাবসলিউটলি। তো ওই ক্রাউডটা আবার আমাদের সাথে, মানে জায়েদের সাথে সাথে আমাদেরকেও তো পেয়ে গেছে। সো দে হ্যাড ভেরি গুড টাইম। অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করলো তখন। অনেকে এসে বললো যে আপনার বাবার অনেক বড় ভক্ত, আপনার গানের ভক্ত, সেরকম অনেক আপনি এক্সপিরিয়েন্স। এলাবোরেট করলেন যে ওখানে আপনারও একটা বড় ফ্যান বেজ আছে। এটা তো অবশ্যই আছে। এখন আমি তো নিজের বলবো না যে না আমার বিশাল ফ্যান বেজ থাকে, আমাকে আসলে মানুষ ভালোবাসে, যেখানেই যাই সেখানে আসলে থাকেই, স্বাভাবিক। আমরা এই পর্যায়ে এসে আমার মনে হচ্ছে যে আপনার আরেকটা গান একটু শুনবো কিনা আমরা, যদি শোনাতে চান। শুনতে চাইলে অবশ্যই আসলে শোনাবো। আপনাকে তো অ্যাজ ইউজুয়ালি পাওয়া যায় না, আজকে যেহেতু পেয়েছি একটু বিরক্ত করবোই। না ডেফিনেটলি এটা বিরক্তি। আমি গানের মানুষ, গান আমার পছন্দ, গান তো গাই, সবসময় গাইতেই থাকি। ওকে, শুনছিলাম আমার প্রিয় একটা গান,
আসলে এই পর্যায়ে এসে আমরা কিছুক্ষণ আগেই শ্রদ্ধেয় খালেদ হাসান মিলু স্যারের কথা আলাপ করছিলাম। সেক্ষেত্রে আপনার জীবনে বাবার বাইরে ওনার প্রভাব কতটুকু? আগে সেখানে আসছি, তারপর বাবা প্রসঙ্গে আসছি। প্রভাব তো অবশ্যই আছেন। প্রথমত আমি আইডলাইজ মানে বাবার বাইরে একজন আর্টিস্ট, আমি তাকে প্রথমে আইডলাইজ করি এবং তাকে আসলে তার তার প্রতি মানুষের ভালোবাসা দেখে আসলে আমার জন্ম হয়েছে যে না, আমি ঠিক আছে, আমি নিজেকে একজন আর্টিস্ট হিসেবে দেখতে চাই। আমার মনে আছে যে সরোয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম ওই শো দেখতেই। তো আব্বু যখন স্টেজে উঠলেন, তো যখন জনসমুদ্রের মাঝে একটা চিৎকার পড়ে গেল যে এই এখন মঞ্চে আসছেন খালিদ হাসান মিলু, এই বলার সাথে সাথে যে পরিমাণ চিৎকারের মানুষের আনন্দ উচ্ছ্বাস দেখেছি আমি, ওটা দেখার পর মনে হলো যে না, জীবনে হয়তো এমন কিছু করতে হবে যে না, আমি এরকম একটা পর্যায়ে পৌঁছাতে চাই যেন আমার নাম শুনলে মানুষের ভিতরে একটা আনন্দ তৈরি হয়। ওই সেদিন থেকে আসলে আমি ডিটারমাইন্ড যে ঠিক আছে, আমি আর্টিস্ট হব। এবং আব্বু যখন গান গাচ্ছিল, দেখা যাচ্ছে যে বাবা 2 লাইন গেয়ে যদি ছেড়ে দিত, বাকিটা অডিয়েন্স গাচ্ছে। তো এই ক্রেজি ক্রাউড এবং এই ক্রাউডের ভালোবাসা দেখে আসলে আমার ভিতরে সেই শখটা জেগেছে, না ঠিক আছে, অ্যাজ অ্যান আর্টিস্ট I should live the rest of my life and I need to begin that. এই ক্ষেত্রে আসি, এখন একটু বাবা প্রসঙ্গে আসি। আপনাদের 2 ভাই সঙ্গীতের সঙ্গে আছেন, এইখানে বাবা হিসেবে শ্রদ্ধেয় খালেদ হাসান মিলুর ভূমিকা কতটুকু আপনাদের 2 জনের জীবনে? অনেক বেশি। বাবার সাথে সাথে আমি বলবো যে আমার মার অনেক অবদান আছে আমাদেরকে আর্টিস্ট হিসেবে তৈরি করার পেছনে। আমার মার একটা বিশাল ভূমিকা আছে, কারণ তিনি আসলে, আমার মা আর এক স্বপ্নবাজ মানুষ আমি বলবো। তিনি স্বপ্ন দেখেছেন এবং তিনি আমাদেরকে দাঁড় করানোর জন্য যতটুকু কষ্ট করা দরকার, যতটুকু স্যাক্রিফাইস করা দরকার, তিনি তার চেয়ে অনেক বেশি করেছেন। হয়তো সেজন্যই আমরা আজকে প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে দাঁড়িয়ে আছি। কারণ প্রত্যেক সন্তানের জন্যই মার একটা দোয়া থাকে বা তার প্রচেষ্টা থাকে। আমি বলবো যে আমার মার দোয়া প্রচেষ্টার পাশাপাশি তার ইচ্ছাটা ছিল অনেক বেশি প্রবল, এবং সেই কারণেই মার চোখে যে আনন্দ এই আর্ট শিল্পী হয়ে আমি দেখেছি, এটা আসলে হয়তো অন্য কোনো কিছু করলে হয়তো সেটা দেখতাম না। মানে উনি প্রথম সারির অডিয়েন্স। অ্যাবসলিউটলি। এবং যে কোনো গান আমরা তৈরি করার পরে প্রথম মা আসে, মা শোনে এবং মা বলে যে না, এই গানটা ভালো হয়েছে, এটা আরেকটু সুন্দর হয়েছে। এবং আম্মু অনেক বেশি ইনফ্লুয়েন্স না আব্বুর সাথে মানে আমাদের বন্ডিংটা একটু ডিটাচ ছিল, কারণ আব্বুকে অনেক ভয় পেতাম। কারণ তখনকার আমাদের সময় তো আব্বুর আওয়াজ স্বাভাবিক ডেঞ্জারাস গাই, এবং বাবা কিছু বলতো তো এবার তাকালে মোটামুটি শেষ হয়ে যেতাম জীবনে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে একদম খুব মানে প্রেসার দিয়েছে আপনাদের 2 জনকে উনি, বা এরকম কিছু হয়েছে কিনা, বা দুষ্টুমি করেছেন? হ্যাঁ, দুষ্টুমি করেছি, দুষ্টুমির অনেক গল্প আছে। সেজন্য মানে উনি আপনাদেরকে শাসনও করেছেন, এমন কোন স্মৃতি থাকলে একটু শুনি। অনেক শাসন করেছে জীবনে, এবং বাবাকে এই জন্য আসলে ভয় পেতাম খুব যে বাবা শাসন করতেন, আমাদেরকে বাইরে যেতে দিতেন না খুব একটা বেশি। আমরা ঘরেই বড় হয়েছি। ইভেন আমাদের মনে আছে যে আমরা যে বাসায় থাকতাম সেই বাসার ছাদে আমরা মাঠ ছিতাম, যে আমাদেরকে মাঠে যেতে দাও না কেন, সবাই যায়, আমরা যাব। তো লিটারালি ছাদে মাটি ফেলে মাঠ বানিয়ে দিয়েছিল বাবা, যে ছাদে যেয়ে খেলো, তবু বাইরে যাওয়া যাবে না। এবং আমি জানি না কেন যেন হি ইউজ টু পুট আস অন আ রেস্ট্রিকশন। তো আমরা ওই ছাদে মাটি ফেলে ঘাস লাগিয়ে আমরা ওইখানে ক্রিকেট খেলতাম, এবং আমাদের প্রচুর বল হারাতো, কারণ বাইরে পড়ে গেলে মারলেই দেখা যেত যে ওইটা পড়ে গেছে, ওইটা আর খুঁজে পাওয়া যেত না। তো এরকম অনেক বল কিনে, টেপ কিনে রাখতাম, ওই একটা করে বল হারা যেত, আরেকজন ভয়ে ভয়ে খেলতে হতো, এই বুঝি গেল। এবং জোরে কেউ মারা যেত না, জোরে মারলে জরিমানা করা হতো। আবার আমরা ব্যাডমিন্টন খেলতাম ছাদে, ক্রিকেট খেলতাম ছাদে। তো এটা একটা আমাদের জন্য একটা ইউনিক এক্সপিরিয়েন্স যে আমরা ছাদে খেলে বড় হয়েছি আসলে। এইখানে একটু বলি যে আপনারা 2 ভাই, তো বাবার ক্ষেত্রে এমন কোন অভিযোগ ছিল কিনা যে তুমি ওকে বেশি আদর করো, আমাকে করো না, বা মানে এরকম কোন অভিযোগ ছিল কিনা? না, অভিযোগ তো সেরকম ছিল না, বাট বাবা প্রীতমকে অনেক আদর করতো, সেটা আমি দেখেছি। এটাই অভিযোগ। আমি দেখেছি যে, কারণ প্রীতম ছোট ছিল, আর প্রীতমের আসলে প্রীতম অনেক দুষ্টও ছিল, ও অনেক আমার যত খেলনা থাকতো, আমার কিছু লুকোনো কিছু থাকলে ওর খুব মানে ইন্টেনশনই থাকতো যে সেটাকে বের করে সে ডিস্ট্রয় করবে। এটা তার হবি ছিল, মনে করেন একটা ওয়ান অফ হিজ হবি, যে সেই কাজগুলো করতো। তো অভিযোগ বলবো না, ছোটবেলা দুষ্টুমি তো থাকে। আর আমাদের ওইটাই বললাম, অভিযোগ বলতে বাচ্চাদের যেমন ছোট ছোট অভিযোগ থাকে, না তুমি ওকে বেশি আদর করো।
আর আমরা দু ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল আমরা অনেক খাট ভেঙেছি, কারণ সেই সময় রেসলিং খুব হিট ছিল। আমরা দুজন খুব রেসলিং দেখতাম এবং সেটা প্র্যাকটিস করতাম। এই প্র্যাকটিস করতে গিয়ে আমরা বহু খাট ভেঙেছি। দেখা যাচ্ছে যে প্রীতম উঠে ওখান থেকে লাফ দিচ্ছে এবং আমরা একদম পরে সেই সিচুয়েশন হ্যান্ডেল করেছেন কিভাবে? খাট ভাঙার পর ভয়ে লুকিয়ে থাকতাম অনেকক্ষণ পরে। আসলে আমাদের সব কিছুতে ছিল মা। মাকে যে বলতাম, মা এটা অঘটন হয়ে গেছে। বলছি কি করছো? আম্মু খাট ভেঙে গেছে। পরে বলছে যে আজকে তো তোমাদের কপালে মাইর আসছে, তোমার আব্বু আসুক আগে আজকে। তো যখনই দেখা যেত আব্বুর কলিং বেল দিছে, প্রীতম আর আমি দেখা যেত হয় কার্নিশে, না হয় সোফার নিচে, কোনো না কোনো জায়গায় লুকিয়ে থাকতাম যে যেন আমাদেরকে খুঁজে না আপনারা পায়। হাইড? আমরা হিডেন। অনেকক্ষণ পরে বাবা বলতো ওরা কোথায়, খুঁজে পায় না। তখন আম্মু বলতো যে এরকম একটা দুর্ঘটনা করছে, তখন তুমি হয়তো বকা দিবা বা এই জন্য ভয় ওরা আসবে না। অনেকক্ষণ পরে বাবা বলতো আচ্ছা ঠিক আছে বকবো না, বেরোয় আসো, তোমরা কোথায় আসো। তখন আস্তে 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 আমরা বেরোতাম। একটা অভয় পেয়ে। আপনাদের ছোটবেলাটা কিন্তু আসলে ভালোই গিয়েছে, ওই সময়টাই একটা মানে কালারফুল। আলহামদুলিল্লাহ যে আসলে আমরা উই আর ব্লেসড, উই হ্যাড আ বিউটিফুল টাইম উইথ আওয়ার বিউটিফুল ফ্যামিলি মেম্বার্স। এটা আসলে এটা এখনকার সময় পাওয়া খুব মুশকিল, এবং এই স্মৃতিচারণ করার জায়গাটাও আমি মনে হয় না যে এখনকার অনেকেই সেই জিনিসগুলো পাবে। না না, আমরা অনেক কিছু দেখে বড় হয়েছি এবং অনেক কিছু পেয়ে বড় হয়েছি। আমরা লাটিম খেলেছি। হয়তো সেই স্মৃতিচারণ করতে গেলে আপনার 10 বছর শুধু স্মৃতিচারণের পেছনে দিতে Exactly. হবে, যেটা আসলে পাওয়া যাবে না। আমার মনে আছে যে আমার ইয়োর খুব শখ ছিল। তো তখন কোকাকোলার মুখ্য ওই কর্ক জমিয়ে জমিয়ে এরকম কোকাকোলা লেখা জমা দিলে একটা ইয়ো পাওয়া যেত কোকের। তো আমি সেগুলো করেছি। আমি ওই যে পেপসি, ক্রিকেটের সময় পেপসি কার্ড পাওয়া যেত, মনে আছে? রাইট। সো সেই আমার কাছে প্রায় অনেক এরকম 30টার মতো কার্ড ছিল উইথ এভরি প্লেয়ার্স। তো আই ওয়াজ বিগ ফ্যান। আমার ওয়াকম্যান ছিল বিউটিফুল। আমার একটা আইওয়া ওয়াকম্যান ছিল, একটা সনি ছিল। আমাকে প্রথম ওয়াকম্যান গিফট করেছিল আব্বুর ফ্রেন্ড জুন আঙ্কেল ফ্রম লন্ডন, আইওয়া। আমার এখনও মনে আছে। তো এবং ওইটার হোয়াট আ বিউটিফুল সাউন্ড। ওই আমি বললাম না যে এই এক্সপিরিয়েন্সগুলো আমি জীবনে, এগুলো আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট আসলে। মানে আপনি কোনো অনেকটা কিছুতে মানে বলতে পারবো না। মেলানকলি মোডে চলে যান Exactly, এগুলো মনে হলে। exactly. না, এটাই হওয়া উচিত। এই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করি, আপনি একটু আগে হাউ টু ইউ বিগেইন আ আর্টিস্ট এই গল্পটা বলছিলেন, তখন আমার একটা প্রশ্ন আসলো আর কি। জীবনে কি কোনো এক্সপিরিয়েন্স থেকে, কোনো মোমেন্ট থেকে এরকম মনে হয়েছে যে আর্টটা না করলেই ভালো হতো, বা এটা আমার জন্য না, বা কি দরকার, মানে এরকম কোনো বিরক্তি কি এসেছে কিনা? স্বাভাবিকভাবে আমরা নানাভাবেই দেখি যে আর্টিস্টরা অনেক ধরনের ঝামেলা বাংলাদেশে সাফার করে। সো ইউ ফিল এনি কাইন্ড অফ টাইম দিস টাইপ অফ ফিলিংস? আমার মনে হয় না যে আমি জানি না, আমি ফর এনি রিজন আই এম ভেরি পজিটিভ উইথ মিউজিক অ্যাকচুয়ালি। ওকে। তো মিউজিকের প্রতি, এবং আমি অনেক ধৈর্যশীল, মানে আমি ধৈর্য ধরতে পছন্দ করি। তো আমি আসলে কখনোই বিরক্তি দেখাইনি বা দেখাইও না। হয়তো সেই জন্যই আজ আমার মিউজিকের প্রায় 22 years রানিং অফ মাই মিউজিক ক্যারিয়ার, বিকজ ইউ স্টিল অ্যালাইভ হিয়ার? ইয়েস। আই স্টার্টেড মাই ক্যারিয়ার ব্যাক ইন 2004, এবং 2004 থেকে আজকে 2026। এই কারণেই যে আমি আসলে ধৈর্য হারা হই না, এবং আমি চেষ্টা করি সবসময় যে বাট নিজেকে। তিক্ত অভিজ্ঞতা তো কম নাই মনে হয়। অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে। আমি আসলে কোনো অভিজ্ঞতাকে তিক্ত বলবো না, আমি বলবো যে প্রতিটা Experience জিনিসই just. ইটস এন এক্সপিরিয়েন্স। কোনো না কোনো জায়গায় হয় ওই বলে না যে ভাই জিতেছি না হয় শিখেছি। ঠকার আমি অপশন ঠকার অপশন আসলে জীবনে এরকম নেই। ঠকে কতটুকু যাবো, আমাকে কথা হচ্ছে সেটা আমার, বা আমাকে ঠকিয়েতে সে কতটুকুই বা নেবে, সেটার প্রতিদান আমি যতটুকু ঠকেছি হয়তো আল্লাহ তার চেয়ে অনেক অনেক বেশি আমাকে বাড়িয়ে অনেক দিক দিয়েছেন, দিয়ে। অনেক দিক থেকে বাড়িয়ে দিয়েছে। সো আমি আসলে এটা নিয়ে কখনো এরকম যে না এইটা আমার ওই আক্ষেপটা কখনো থাকে না যে না এই জিনিসটার আমি পেলাম না, এই জিনিসটা আমার হলো না, এটা কেন হচ্ছে না, এই জিনিসের কমপ্লেন আমি কখনো করি না। হোয়াট এভার ইজ মেন্ট টু বি, আমার জন্য আল্লাহ তাআলা যেটা ভালো ভেবে রেখেছেন সেটাই হবে। নতুন গানের গল্পে এবার একটু আসবো। নতুন গান আসছে, সেই গানের গল্প এবং গান সম্পর্কে একটু জানতে চাই। নতুন গানটা মানে যতটুকু অগ্রিম জানাতে চান আপনি। নিউ ইয়র্কে বসে আমি প্রায় 4টা গান কম্পোজ করেছি ব্র্যান্ড নিউ, এবং ওখানে আমাদের আরেকজন ট্রিমেন্ডাস মিউজিশিয়ান জিতু ভাই, আমাদের গিটারিস্ট জিতু ভাই চলে গেছেন। জিতু ভাইয়ের সাথে বসে ওখানে আমরা কিছু স্টুডিও ওয়ার্ক করেছি। Vikings, right? ইয়েস। ওকে। সো জিতু ভাই আমার সাথে উই আর ভেরি ক্লোজ। মিউজিক্যাল আড্ডার জন্য জিতু ভাইয়ের আমি প্রায়ই তার বাসায় যাই, রেকর্ডিং করি, এবং স্পেশাল মোমেন্টগুলো হচ্ছে ডিফারেন্ট সাউন্ড অ্যাকচুয়ালি, জিতু ভাইয়ের ব্যাপারটা আলাদা। তো তার জিনিসটা হচ্ছে যে তার ওখানে যাওয়া হয় কারণে যখন অনেক ঠান্ডা, কারণ নিউ ইয়র্ক ইজ আ ভেরি কোল্ড সিটি, এত ঠান্ডা থাকে,
সে সময় যাওয়ার মতো কোনো অপশন থাকে না, কোথাও না। লিটারেলি তখন বাসায় থাকতে থাকতে আমি বোর হয়ে যেতাম। তো আমি কী করতাম, বাসায় হয়তো যদি কিছু তৈরি করেছি, আমি জিতুদার স্টুডিওতে চলে যেতাম, জিতুদার স্টুডিওতে বসে ভয়েস দিতাম, জিতুদার সাথে আড্ডা মারতাম। তো এরকম কিছু আমরা ওইখান থেকে রেকর্ডিং করেছি। সেগুলোর কিছু মাইনর কিছু কারেকশনস আছে, সেগুলো এখান থেকে কমপ্লিট করে ওগুলো আমরা এখান থেকে রিলিজ দিব। ওখান থেকে দুইটা গান এবার আমার ভিডিও করার প্ল্যানে আছে, অন মাই বাকেট লিস্ট। বাংলাদেশে করবেন? হ্যাঁ, বাংলাদেশেই করবো 2টো গান। বিকজ আসলে ওইখানে আমি বললাম না যে আমাদের আমেরিকাতে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা ফিল করি সেটা হচ্ছে ল্যাক অফ টেকনিক্যাল পিপল। পাওয়া যায়, বাট দে আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। ডেফিনেটলি দে আর ওয়ে এক্সপেন্সিভ দেন বাংলাদেশ। তো এই জন্য আমি চিন্তা করেছি যে না, হয়তো আওয়ারলি যে চার্জ করে সেটা বাংলাদেশে একটা টোটাল গানের, হ্যাঁ পুরো এক্স্যাক্টলি। আমার প্রোডাকশনের জন্য আমি এক জায়গায় বসে একটা কস্টিং করেছিলাম, যে কস্টিং এসছে তাতে আমি বাংলাদেশে এসে 3 মাস ঘুরে মিউজিক ভিডিও করে তারপর চলে যেতে পারবো, এই ধরনের কস্টিং এসছে। এটা স্বাভাবিক, একটা এক্সপেন্সিভ সিটি, একটা এক্সপেন্সিভ। তো ওইখান থেকে এগুলো করবো এবং একটা রেকর্ড লেভেলের জন্য আর একটা আমার নিজের জন্য, নিজের চ্যানেলের জন্য কাজ করছি। আমরা আর দেখলাম যে আপনি আরেকজন শিল্পী রেশমি, যার সঙ্গে আপনি একটা কাজ করেছেন, সেই গানের গল্প কি একটু শুনবো কিনা, বা একটু ডিটেইলস? হ্যাঁ, অ্যাবসলিউটলি। গানটা খুব মজার। রেশমি হচ্ছে আমার খুব কাছের বোন, ছোট বোন। ওকে আমি খুব আদর করি, আমার বন্ধু প্লাস বোন। তো ওর জন্য আমি একটা গান করেছিলাম প্রায় 2 বছর আগে। আমরা রেকর্ড করেছি গানটা, 2 বা 2.5 বছর আগে রেকর্ড করেছি গানটা। গানটার নাম হচ্ছে ইউক্রেন রাশিয়া। গানটা লিখেছে আমাদের সবার প্রিয় লুৎফর ভাই, লুৎফর হাসান। কিছু জায়গায় আমারও ইনপুট আছে। মিউজিক এবং টিউন করা আমার, কম্পোজিশন করা আমার। গানটার মোড কি, স্যাড নাকি? না, আচ্ছা, এইটা হচ্ছে স্যাড না, আমি বলবো ইটস আ ফান। আমি লুৎফর ভাই এই ধরনের লিরিক্স কিন্তু খুব কম লেখেন, এই কারণে জিজ্ঞেস করলাম। মানে এটা মনে হয় প্রথম কিনা জানি না। লিরিক্স হচ্ছে এরকম যে, আমারে তুই চাইলে বন্ধু যাবি ফাঁসিয়া, তোর আমার প্রেমের যুদ্ধ ইউক্রেন রাশিয়া। সো ওখান থেকে আমরা ইউক্রেন রাশিয়াতে গিয়েছি এবং ইটস আ ফান সং আসলে। এবং অনেক আর্টিস্টের ক্যামিও আছে এখানে। আমরা যখন ভিডিও করেছি আমরা চেষ্টা করেছি যে আসলে আমাদের কলিগস এবং ফ্রেন্ডসরা যারা আছে সবার সাথে একসাথে আমরা এটাতে একটা কোলাবোরেশন জাস্ট আ মেক মেমোরাইজ প্রজেক্ট, রাইট? অ্যান্ড আই হোপ আমাদের সাদেক ভাই এটাকে ডিরেকশন দিয়েছেন। লতা আছে এটার সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, এবং পুরো টিমের সাথে এত সুন্দর কাজ করেছি। রেশমি এসেছিল যখন দেশে, ও কাজ করে, ও ব্যাক করলো নিউ ইয়র্কে। তো ইট ওয়াজ বিউটিফুল এক্সপিরিয়েন্স। এবং আমি বলবো যে না, আমি যেরকম আশা করেছি, ইমতু ভাই হচ্ছে আমাদের মেইন লিডে আছে। আরও অনেক সারপ্রাইজ আছে, এগুলো আর বলবো না, এগুলো বাকিরা দর্শক যখন দেখবে ইউটিউবে তখন। গান আসছে কখন সেটা? আমরা ঈদকে টার্গেট করে সেই গান, তাহলে খুব দ্রুতই আমরা মনে হয় অপেক্ষার একদম শেষ প্রান্তে চলে আসছি। আমরাও আসলে অনুষ্ঠানেরও শেষ প্রান্তে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা আপনার আসলে ব্যস্ততার গল্প শুনে ফেলেছি, যে আপনি এই মুহূর্তে কতটা ব্যস্ত, তারপরেও দেশে এসে আমাদের সময় দিয়েছেন, অডিয়েন্সের সঙ্গে কানেক্ট হয়েছেন, এটা একটা বড় পাওয়ার ব্যাপার। আমরা সুরে সুরে যেমন এসেছিলাম, সুরে সুরে বিদায় নিতে চাই। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমাদের যারা আছেন, এই টিমের সাথে যারা আছেন, টিমের সাথে আমার খুব প্রিয় একজন মানুষ আছেন, আমার একজন ভাই আছেন, যার ডাকে আসলে সাড়া না দিয়ে পারি না কখনো, আমাদের আলী আফতাব ভাই, আমারও প্রিয় মানুষ। হ্যাঁ, তো আসলে আমাদের সাথে তার সাথে অনেক লং টাইমের একটা সম্পর্ক, এবং তার ভালোবাসার টানে আসলে ওই না করা হয় না কখনো তাকে। তো থ্যাঙ্কস টু হিম যে এত সুন্দর একটা পডকাস্টের আয়োজন করেছেন তিনি, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাকে কৃতজ্ঞতা। আমাদের তরফ থেকেও কৃতজ্ঞতা, আপনার প্রতিও কৃতজ্ঞতা। সুরে সুরে বিদায় নেই। দর্শক সবাইকে ধন্যবাদ এতটা সময় গানে গল্পে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের প্রিয় শিল্পী ছিলেন আজকে আমাদের সাথে। আমরা আজকের মতো বিদায় নেব, তবে বিদায় নেব সুরে সুরে। আমরা শুনবো প্রতীক হাসানের গান এবং শেষ করব আজকের অনুষ্ঠান। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, যার মেঘ কালো চুল, হরিণী চোখ, কণ্ঠটি গানের বিনা, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না, তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা,
তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা। তাকে না দেখেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা। ও হো হো, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না।